হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার রাসায়নিক পরিবর্তনের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি ভাই। সো আমাদের আজকে টপিকটার নাম হবে তাপ রসায়ন। সো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি যেটা চেষ্টা করব তাপ রসায়নের বেসিক পার্টটুকু তোমাকে ডেভেলপ করে দেওয়ার। আমরা হচ্ছে আজকে কিছু প্রবলেম দেখবো, আর আগামী ক্লাস আমরা পুরোপুরি হচ্ছে অনেকগুলো ম্যাথ আমরা করবো এই জিনিসটা এখানে, যা যা ম্যাথ এখানে আসে। সো এটা হচ্ছে আমার ভাই ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো। আমরা আমাদের সব ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করি। ওকে ভাই, তাহলে চলো আমরা আমাদের তাপ রসায়ন জিনিসটা স্টার্ট করি। যে তাপ রসায়নের মধ্যে প্রথমে যে টপিকটা আছে, চলো আমরা এটা নিয়ে ডিসকাস করি। প্রথমে আমাদের টপিকটার নাম হচ্ছে ভাই বিক্রিয়ার সময় শক্তি পরিবর্তনের কারণ। আমরা এখন দেখতে যাচ্ছি একটা বিক্রিয়ার সময় আসলে মানে এনার্জি চেঞ্জটা কেন ঘটে বা শক্তির আসলে কি কি পরিবর্তন ঘটে সেই জিনিসটা আমরা এখানে দেখতে যাচ্ছি। একটা জিনিস দেখো তো ভাই, আমরা আমরা সবাই জানি বিক্রিয়ক কাদের কাদের মধ্যে হয়। বিক্রিয়া করার জন্য কি দরকার হয়? বিক্রিয়া করার জন্য তোমার কিন্তু বিক্রিয়ক দরকার হবে। এখন সাপোজ ধরো তুমি এখানে একটা এ বিক্রিয়ক নিছো, তো যদিও আমি এখানে একটা এ লিখছি, আসলে বেসিক্যালি কি হয় বলো তো, আমি একটা ধরো ধরো যাক, সাপোজ আমি হচ্ছে যে তোমার এখানে সাপোজ তুমি চিন্তা করে নাও যে HCl এবং আমি সাপোজ ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বিক্রিয়া করাবো। এখন একটা HCl কিন্তু আসলে পাওয়া যায় না, আমার কি করতে হয়? একটা খণ্ড HCl নিতে হয়, যেখানে অসংখ্য আসলে HCl থাকে। তো সেইম ভাবে ধরা যাক আমি একটা এ বিক্রিয়ক নিচ্ছি, আসলে বেসিক্যালি এ তো একটা বিক্রিয়ক হিসেবে থাকে না, অনেক একটা যদি এর একটা যদি খণ্ড নিই, অনেকগুলো এ বলতো কিভাবে থাকে? তোমার বন্ধন তৈরির মাধ্যমে থাকে। অনেকগুলো এ নিজেদের মধ্যে এভাবে করে বন্ধন তৈরির মাধ্যমে থাকে। ওকে, নিজেদের মধ্যে অনেকগুলো এভাবে করে এ বন্ধন তৈরির মাধ্যমে থাকে। আবার ধরো বি নামে তুমি আর একটা বিক্রিয়ক নিছো, ওই বি গুলো কি হয়? নিজেদের মধ্যে অনেকগুলো বি এভাবে করে বন্ধন আকারে থাকে। তা আমি এই ডটেড লাইন দ্বারা আসলে বোঝাচ্ছি যে এখানে আরো অনেকগুলো এ আছে। এই ডটেড লাইন দ্বারা বোঝাচ্ছি এখানে অনেকগুলো আরো বি আছে। ওকে, তাহলে এখানে আমাদের এখানে কি দাঁড়ালো ভাই? এই এ হচ্ছে আমার এখানে তাহলে একটা বিক্রিয়ক। আবার অনুরূপভাবে এই বি গুলো হচ্ছে আমার এখানে একটা বিক্রিয়ক। এখন আমি চাইতেছি এদের মধ্যে বিক্রিয়া ঘটুক, এবং এদের মধ্যে বিক্রিয়া ঘটে কি হবে? আমি চাইতেছি এ এবং বি এর মধ্যে জোড়া লাগুক। আমি চাইতেছি কি এ এবং বি গুলোর মধ্যে এভাবে করে জোড়া লাগুক, এদের মধ্যে পরস্পর বিক্রিয়া ঘটুক এবং এ এবং বি গুলোর মধ্যে জোড়া লাগুক, এই জিনিসটা আমি এখানে চাচ্ছি। এখন এখানে কাহিনী আছে। এখানে কাহিনীটা কি? এখানে কাহিনীটা দেখো কি হচ্ছে। প্রথমে তো তোমার এখানে এ একটা বিক্রিয়ক ছিল আর বি একটা বিক্রিয়ক ছিল, এবং এ গুলোর মধ্যে পরস্পর নিজেদের মধ্যে বন্ধন ছিল। আবার অনুরূপভাবে বি গুলোর মধ্যেও পরস্পর নিজেদের মধ্যে কি ছিল? বন্ধন ছিল। এখন তুমি চাইতেছো কি এখানে এই দুইটা পরস্পর বিক্রিয়া ঘটুক, অর্থাৎ এ এর সাথে বি যুক্ত হোক, বি এর সাথে এ, এ এর সাথে বি। তাহলে তোমার ফার্স্টে কি করা লাগবে বলো তো আগে? ফার্স্টে আগে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই এ এর মধ্যে যে বন্ধনটা আছে আর বি বি এর মধ্যে যে বন্ধনগুলো আছে, ফার্স্ট অফ অল তোমাকে আগে এই বন্ধনগুলো ভাঙতে হবে। এই বন্ধনগুলো ভাঙার পরে তুমি হচ্ছে এ এবং বি এর মধ্যে জোড়া লাগাতে পারবা। ওকে, আমার জিনিসটা পয়েন্টটা তুমি বুঝো। তোমার এখানে সাপোজ ধরো তুমি এক এক টুকরা এ নিছো। এই এক টুকরা এ যখন নিছো এখানে, সাপোজ এটা তুমি এক টুকরা এ নিছো, এটা কোনো কারোর সাথে এখনো কোনো রিয়াকশন করতেছে না, এটা এখন স্বাভাবিক অবস্থায় আছে। আবার তুমি এক টুকরা এখানে বি নিছো, এটাও এখন স্বাভাবিক অবস্থায় আছে। তার মানে বি গুলোর মধ্যে বন্ধন আছে, আবার এ গুলোর মধ্যেও বন্ধন আছে। এখন তুমি চাইতেছো যে এই এ আর এই বি গুলা জোড়া লাগুক, মানে এ আর বি গুলা পাশাপাশি থাকুক, এটা তুমি চাচ্ছ। এটা করার জন্য তোমাকে কি করতে হবে? এই এর মধ্যে যে বন্ধন আছে আর বিবি এর মধ্যে যে বন্ধন আছে সেটাকে ভাঙা লাগবে না? এখন বন্ধনকে একটা জিনিস চিন্তা করে দেখো, যে একটা ধরো একটা সম্পর্ক অনেকদিন ধরে তোমার হচ্ছে টিকে আছে এখানে, হ্যাঁ। এখন তুমি যদি এটা ভাঙতে চাও, তোমার অবশ্যই অবশ্যই কি করা লাগবে বলো তো ভাই? বাইরে থেকে এনার্জি সাপ্লাই দেওয়া লাগবে। বাইরে থেকে তোমার কি সাপ্লাই দেওয়া লাগবে? এনার্জি সাপ্লাই দেওয়া লাগবে। কারণ বাইরে থেকে তুমি যদি এখানে শক্তি না দাও, মানে তুমি যদি ঝামেলা পাকায় না দাও এদের মধ্যে, তাহলে কিন্তু এরা ভাঙবে না। মানে ধরা যাক এরা হচ্ছে অনেকদিন ধরে এদের মধ্যে সম্পর্ক আছে, তো তুমি যদি এদেরকে ভাঙাতে চাও, তোমার কি করা লাগবে? বাইরে থেকে এদেরকে তোমার হচ্ছে যে এখানের মধ্যে সঙ্গ মানে বাইরে থেকে আমাকে শক্তি প্রদান করা লাগবে, যে সেই শক্তির মাধ্যমে আসলে এই বন্ধনটা ভেঙে যাবে। ওকে, অনুরূপভাবে আমি বিয়ের মধ্যে যদি বন্ধনটা ভাঙতে চাই, আমাকে কি করা লাগতেছে? বাইরে থেকে হচ্ছে ওই শক্তি প্রদান করা লাগতেছে। অর্থাৎ তারা আমরা এটা বলতে পারি কিনা, যে যদি আমি বন্ধন ভাঙতে চাই তাহলে আমার কি করা লাগতেছে? বাইরে থেকে শক্তি প্রদান করা লাগতেছে। এখানে কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে না, কি করা লাগতেছে বলো তো? বাইরে থেকে শক্তি প্রদান করা লাগতেছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন তুমি জিনিসটা চিন্তা করে দেখো, ধরো এখানে তুমি শক্তি দিছো 50 জুল, আবার ধরো এখানে তুমি শক্তি দিছো 20 জুল। এখন তুমি যেই মুহূর্তে এখানে 50 জুল শক্তি দিবা, যখন এখানে এগুলা ভেঙে যাবে, তখন এই এটা কত জুল শক্তি পাইলো? এই এটা পাইলো 25 জুল, আর এই এটাও কতটুকু শক্তি পাইলো?
এই এটাও পাইছে তোমার এখানে 25 জুল। তাহলে কাহিনী কি হয়েছে, তুমি যখন এখানে 50 জুল শক্তি দিয়ে বন্ধনটা ভাঙতে চাইছো, তখন এখানে বন্ধন তো ভেঙে গেছে, আর এখানে যে শক্তি দিছিলা সেই শক্তিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, মানে দুজনের মধ্যে এ এর কাছেও 25 জুল চলে যাবে, আবার এই এটার কাছেও 25 জুল চলে যাবে। সিমিলার ওয়েতে তুমি যখন এখানে 20 জুল দিছো বি বি এর মধ্যে, তখন এই বন্ধনটা যখন ভাঙবে, তখন এই বি নিয়ে চলে যাবে কত জুল, 10 জুল, কারণ 20 জুলকে অর্ধেক করলে 10 হয়, আর এই বি নিয়ে যাবে কতটুকু, 10 জুল। অর্থাৎ তাহলে এখানে কাহিনী কি হচ্ছে, তুমি যখন বন্ধন ভাঙার জন্য এখানে 50 জুল দিছো, এখন এখানে তো বন্ধন তো ভাঙছে, বন্ধন ভাঙার ফলে যে শক্তিটা তুমি দিছো এই শক্তিটা দুজনের মধ্যে কি হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, মানে অর্ধেক অর্ধেক ভাবে ভাগ হয়ে গেছে। সিমিলার ওয়েতে এইটাও 20 জুল শক্তিটা এখানে দুজনের মধ্যে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ওকে, আশা করি এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যদি একটু একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি, যে তাহলে আমরা যদি একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি, কি কি পয়েন্ট আউট করতে পারি আমরা, একটা জিনিস দেখো তো। আমি বন্ধন যখন ভাঙছি, বন্ধন ভাঙনে আমার কি করতে হয়েছে, বাহির হতে শক্তি প্রদান করা লাগছে, বাহির হতে শক্তি প্রদান করা লেগেছে, রাইট। এখানে কি করা লাগছে, বাইরে থেকে শক্তি প্রদান করা লাগছে। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমরা দুইটা প্রসেসের সাথে সবাই পরিচিত, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপ হারি। তাপ উৎপাদী জিনিসটা কি, নিজে নিজে কোনো একটা কিছু তাপ উৎপন্ন করবে, আর তাপ হারি জিনিসটা কি, সে উৎপন্ন করবে না, সে উল্টা খরচ করবে, রাইট। মানে সে হচ্ছে যে তোমার, তাহলে আমরা যদি সামারি করতে চাই, তাপ উৎপাদী মানে আমরা কি বলছিলাম ভাই, কোনো একটা জিনিস থেকে তাপ উৎপন্ন হবে। আর তাপ হারি মানে কি, সে হচ্ছে যে কোনো কিছুকে শোষণ করে নিবে, বা সে হচ্ছে লস করাবে। এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, বন্ধন যখন এখানে ভাঙছো, কোনো কিন্তু নিজে থেকে কিন্তু কোনো কিছু তৈরি করো নাই, উল্টা বাইরে থেকে শক্তিটাকে তুমি নিয়ে খরচ করে ফেলছো। তাহলে এই যে বন্ধন ভাঙন, এটা কোন ধরনের প্রসিডিউর, এটা হচ্ছে তোমার তাপহারি প্রক্রিয়া। মনে রাখবা, এমসিকিউ তো অনেক বেশি আসে, জিজ্ঞেস করবে বন্ধন ভাঙন এটা কোন ধরনের প্রক্রিয়া, তোমার আনসার তখন হবে তাপহারি প্রক্রিয়া। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এইবার কাহিনী কি হবে দেখো, এবার কাহিনী কি হবে, মজার একটা কাহিনী হবে এখানে দেখো। এবার ধরো এ এর মধ্যে শক্তি আছে কত জুল, 25 জুল, বি এর মধ্যে শক্তি আছে কত জুল, 10 জুল। এবার একটা কাহিনী হবে, এখন তুমি চাইতেছো এ আর বি কে এখন জোড়া লাগাইতে, তাহলে তুমি চাইতেছো এ আর বি কে এখন জোড়া লাগাইতে। এখন এই এর কাছে এনার্জি আছে কতটুকু, 25 জুল, আর এই বি এর কাছে এনার্জি আছে কতটুকু, 10 জুল। বেসিক্যালি তাহলে একটা জিনিস দেখো তো, এ এর মধ্যে কি আছে বলো তো, এনার্জির অনেক বেশি আছে, বি এর মধ্যে কি আছে, তুলনামূলক এনার্জি কম আছে। এখন এদেরকে তো জোড়া লাগতে হবে, মানে এদেরকে সম্পর্ক তৈরি করতে হবে। একজন থেকে যদি অনেক বেশি থাকে, আরেকজন থেকে যদি কম থাকে, তাহলে এরা কি সম্পর্ক করবে, সম্পর্ক কিন্তু করবে না। সম্পর্ক কি হয় বলতো, মোটামুটি দুজনেরই অ্যামাউন্ট সেম থাকতে হবে। তখন এখানে কাহিনী কি হবে, তখন এই সম্পর্ক করার জন্য এই এ যেটা আছে, তার যে এক্সট্রা এনার্জি 15 জুল আছে, এই 15 জুলটাকে সে কি করবে, এখান থেকে বের করে দিবে। এই 15 জুলকে বের করে দিয়ে এখানে তার কাছে এনার্জি কতটুকু থাকবে, তখন সে নিজে করে ফেলবে এনার্জি কতটুকু, 10 জুল। এই 10 জুল 10 জুল মিলে সে, তারা এবারে সম্পর্ক করে দীর্ঘস্থায়ী হবে। কারণ একটা জিনিস দেখো, আমি তোমাকে বুঝাই বলে জিনিসটা এখানে, বেসিক্যালি এখানে তুমি যখন একটা যৌগ গঠন করো, যৌগগুলো নর্মালি কি হয়, স্টেবল হয়, তাই না। সাপোজ ধরো তুমি এ আর বি এর মধ্যে বিক্রিয়া করে এ বি তৈরি করলা, এখন এ বিটাকে কি হইতে হবে, স্টেবল হইতে হবে। এখন তুমি চিন্তা করো, ধরো যাক এ এর এনার্জি যদি 25 জুল থাকতো, বি এর এনার্জি যদি 10 জুল থাকতো, তাহলে 25 আর 10 কিন্তু সবসময় মারামারি হইতো, তাহলে এই যোগটা কিন্তু স্টেবল হইতে পারতো না। ওই জন্য স্টেবল হওয়ার জন্য কি করা লাগবে, কাউকে না কাউকে স্যাক্রিফাইস করা লাগবে। এই জন্য এ কি করে, তার এক্সট্রা এনার্জিটাকে ছেড়ে দেয়, অর্থাৎ 15 জুল এনার্জিটাকে কি করলো বলতো, ছেড়ে দিছে। আর তুমি নর্মালি নর্মালি চিন্তা করো, আমি তো ম্যাথমেটিক্যালি বুঝাইছি, নর্মালি তুমি চিন্তা করো কি হয় এখানে। সাপোজ প্রথমে তুমি একটা বন্ধনকে ভাঙছো, ওইটাকে যখন তুমি জোড়া লাগাবা না, দেখবা কি হয়, এখান থেকে শক্তি উৎপন্ন হবে। কারণ এদের মধ্যে যখন সংঘর্ষ হয়, তখন এখানে কি হয় বলতো, শক্তি উৎপন্ন হবে। ওকে, সংঘর্ষের ফলে কি হবে, এখান থেকে শক্তি প্রডিউস হবে। যেমন এখান থেকে আমরা ম্যাথমেটিক্যালও দেখতে পারতেছি, একজনকে যখন আমি 50 জুল দিছি, এখন তুমি বলতে পারো যে ভাই, আমি যদি দোনোটাকে 20 জুল 20 জুল দিতাম, মানে সাপোজ ধরেন আমি এখানে বি এর এখানে 20 জুল দিছি, এখানে যদি 50 জুল না দিয়ে যদি আমি 20 জুল দিতাম, তাহলে কি তো। বেসিক্যালি জিনিসটা দেখো ভাই, এখানে এ হচ্ছে একটা বিক্রিয়ক, বি হচ্ছে আরেক ধরনের বিক্রিয়ক। তাহলে বি কে ভাঙার জন্য যে শক্তি দরকার হবে, একে ভাঙার জন্য কিন্তু সেম শক্তি না, একটু কিন্তু কম বেশি হবে। ওকে, তাই আসলে কখনোই কখনোই তোমার কি হবে না বলতো, এটাকে 20 জুল দিলে মাস্ট বি এটাকে হয় 20 জুল থেকে কম দিতে হবে, নাহলে 20 জুল থেকে বেশি দিতে হবে। ওকে, কখনোই এটাকে 20 জুল দিলে এটাও 20 জুল হবে না। কেন হবে না বলতো ভাই, কারণ এখানে দেখো, এখানে দুটো ভিন্ন ভিন্ন বন্ধন ভাই।
এখানে হচ্ছে এ এ বন্ধন আর এখানে হচ্ছে বিবি বন্ধন। তো দুইজনের বন্ধন শক্তি কখনোই কি হবে না, সমান হবে না। তাই দুজনকে ভাঙতে কখনোই সেম এনার্জি লাগবে না, এনার্জির একটু বেশ কম হবেই, মানে একটু ডিফারেন্স থাকবেই। আর এনার্জির যখনই ডিফারেন্স থাকবে, তখনই যখন এরা যখন নতুন যৌগ গঠন করতে যাবে, কিছু পরিমাণ এনার্জিকে কারো না কারো ছাড়তে হবেই। এটা মাস্ট বি ছাড়তে হবে। ওকে, তুমি জিনিসটা বুঝো, সিনারিওটা বুঝো, যে এর যদি বন্ধন শক্তি 20 জুল হয়, এর বন্ধন শক্তি কখনোই 20 জুল হবে না। কেননা কারণ এটা ভিন্ন বিক্রিয়ক, রাইট? তো ভিন্ন বিক্রিয়ক যদি হয়, ধরো যাক এর 25 জুল হলো, তখন এরা 12.5 করে পাবে। তারপরে যদি বিক্রিয়ক মানে তোমার যদি উৎপাদক গঠন করতে চায়, তখন কিন্তু দুজনকে সেম অবস্থায় আসতে হবে, মানে সেম স্টেটে আসতে হবে। তখন আসলে কি করতে হবে, ওই যে 5 জুল যে এক্সট্রা এনার্জি, সেটাকে তাকে বের করে দিতে হবে। অর্থাৎ তোমার যখন উৎপাদক গঠন হবে, মাস্ট বি তোমাকে অবশ্যই অবশ্যই এক্সট্রা এনার্জিটা বের করে দিতে হবে। তুমি নিজেই চিন্তা করো ভাই, যদি কারো কাছে এক্সট্রা বেশি এনার্জি থাকে, সে কিন্তু কখনোই চাবে না যে পাশে যার এনার্জি কম তার সাথে যুক্ত থাকতে। তখন তাদের মধ্যে একটা কি হবে বলতো, মারামারি হবে। মানে মারামারি হবে বলতে, যৌগটা স্টেবল হবে না, যৌগটা কি হবে কিছুক্ষণ পরে ভেঙে যাবে। ভেঙে গিয়ে সে এমন কারোর সাথে তখন যৌগ গঠন করবে যার এনার্জি তার কাছাকাছি আছে। কিন্তু আমরা এখানে দেখতেছি কি, এই যে এই বিক্রিয়ক আর এই বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদ উৎপন্ন হচ্ছে, যেটা একটা স্টেবল। তাহলে স্টেবল হইতে হলে মাস্ট বি অতিরিক্ত এনার্জিটাকে কি করে দিতে হবে ভাই, বের করে দিতে হবে। তার মানে আমরা দেখলাম তাহলে যখন বন্ধন গঠন হচ্ছে, তখন কিছু পরিমাণ এনার্জি কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। আর কিছু পরিমাণ এনার্জি বের হচ্ছে বা উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, বন্ধন যখন গঠন হয়, বন্ধন যখন গঠন হয় তখন কি হয় এখানে বলতো, এক্সট্রা এনার্জি যেটা আছে, এক্সট্রা এনার্জি নির্গত হয়ে যায়। এক্সট্রা এনার্জি নির্গত হয়ে যায়। আর এনার্জি যদি নির্গত হয়, মানে কোনো জায়গা থেকে যদি এনার্জি তৈরি হয়, সেটাকে আমরা কি বলি ভাই, তাপ উৎপাদী প্রক্রিয়া বলি। তাপ উৎপাদী প্রক্রিয়া। তাহলে ভাই যেটা বেশি করে মনে রাখবা সেটা হচ্ছে যে, বন্ধন ভাঙন হচ্ছে তোমার ভাই তাপহারী প্রক্রিয়া, আর বন্ধন গঠন হচ্ছে তোমার কি প্রক্রিয়া বলো তো ভাই, তাপ উৎপাদী প্রক্রিয়া। আচ্ছা, আশা করি তাহলে জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে এইবার যদি আমি একটু ঘটনাগুলো সামারাইজ করার চেষ্টা করি, আসলে হচ্ছে কি কি। প্রথমে দেখো তো কি হয়েছে ভাই, প্রথমে হচ্ছে তোমার বিক্রিয়কের মধ্যে যে বন্ধনগুলো আছে, সেই বন্ধনের ভাঙন ঘটছে। প্রথমে তাহলে কি হয়েছে, বিক্রিয়কের, আমরা যদি ঘটনাটা ব্যাখ্যা করতে চাই, বিক্রিয়কের বন্ধনগুলোর ভাঙন ঘটে। ফার্স্টে কি হয়েছে, আগে বিক্রিয়কের বন্ধনগুলোর আগে তোমার ভাঙন ঘটছে। 2 নম্বরে কি হয়েছে ভাই, এই ভেঙে যাওয়া বন্ধনগুলো পরস্পরের মধ্যে জোড়া লাগছে। তাহলে 2 নম্বরে কাহিনী কি হয়েছে এখানে, 2 নম্বরে হয়েছে যে ভেঙে যাওয়া বন্ধনগুলো, ভেঙে যাওয়া বন্ধনগুলো বন্ধনগুলো পরস্পরের মধ্যে জোড়া লাগে, পরস্পরের মধ্যে জোড়া লাগে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো যে ভেঙে যাওয়া বন্ধনগুলো পরস্পরের মধ্যে জোড়া জোড়া লাগতেছে। তাইলে আমি যদি এক বাক্যে সামারি করতে চাই যে আমার এখানে তাহলে বিক্রিয়া আসলে কিভাবে হচ্ছে, বিক্রিয়ার মধ্যে আসলে কি কি হচ্ছে, আমি যদি এক বাক্যে যদি সামারি করতে চাই একটা বিক্রিয়ার মধ্যে কি হচ্ছে, একটা বিক্রিয়ার মধ্যে প্রথমে আগে বন্ধন ভাঙন ঘটে, বিক্রিয়কগুলোর মধ্যে আগে প্রথমে বন্ধন ভাঙন ঘটে, পরে কি হয়, উৎপাদে গিয়ে ওই বন্ধনগুলা পরস্পর নিজেদের মধ্যে শক্তি বিনিময়ের মাধ্যমে গঠন হয়। এবং আমরা মাত্র দেখলাম, দেখো তো বন্ধন ভাঙন যেটা আছে, এটার জন্য ডেল্টা এইচ পজিটিভ হবে না নেগেটিভ হবে। যেহেতু বন্ধন ভাঙন হচ্ছে তোমার ভাই তাপহারী প্রক্রিয়া, তাহলে এই তাপহারীতে কি হয়, ডেল্টা এইচটা পজিটিভ হয়। আর বন্ধন গঠন মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়া, তাই এখানে ডেল্টা এইচটা কি হয় বলতো, নেগেটিভ হয়। কেন তাপহারীতে পজিটিভ, কেন তাপ উৎপাদিত নেগেটিভ, এগুলো আমরা আগেই দেখে আসছি, রাইট? আশা করি আমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই এখানের মধ্যে। ওকে, আচ্ছা, আশা করি এটা এখানে আমরা বুঝতে পারছি। ওকে ভাই, তার মানে এখন দেখো, এখন এখানের মধ্যে কি হয়, এরপরে যদি আমরা যাই, এরপরে যদি আমরা একটু যাই, এরপরে আমাদের টপিকটা যেটা আছে, এটার নাম হচ্ছে আমাদের ভাই বিক্রিয়া তাপ। এরপরের টপিকটার নাম হচ্ছে আমাদের ভাই বিক্রিয়া তাপ। ওকে, এটাকে আমরা এনথালপিও বলি। এই টপিকটাকে আমরা নাম কি দিই ভাই, এনথালপি। বিক্রিয়া তাপ বা এনথালপিও বলে জিনিসটাকে। দেখো বিক্রিয়া তাপ আসলে এটা খুব সোজা একটা জিনিস, মানে এটা যদি তুমি দেখো নাম শুনে বোঝা যাচ্ছে বিক্রিয়া তাপ কি হবে। বিক্রিয়া তাপ হচ্ছে একটা বিক্রিয়ার মধ্যে যে তোমার তাপের পরিবর্তন, তাপের মধ্যে তাপের যে পাত্তা, মানে ধরো সাপোজ একটা জিনিসটা খেয়াল করে দেখো তো, একটা বিক্রিয়ার মধ্যে এখানে কি ঘটতেছে, একটা বিক্রিয়ার মধ্যে তোমার প্রথমে আগে বন্ধন ভাঙন ঘটতেছে, পরে আবার বন্ধন গঠন ঘটতেছে। তাহলে এই বন্ধন ভাঙন আর গঠনের সময় তাপের যে পরিবর্তন হবে,
তাকে আমরা কি বলতে পারি, বিক্রিয়া তাপ বলতে পারি। ওকে, যেমন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে বন্ধন ভাঙতে তোমার কত কত এনার্জি লাগছে, এটাকে ভাঙতে তোমার লাগছে এখানে 50 জুল এনার্জি, এটাকে ভাঙতে তোমার এখানে লাগছে 20 জুল এনার্জি। তাহলে তোমার এখানে মোট এনার্জি কতটুকু লাগছে, মোট এনার্জি লাগছে তোমার এখানে 70 জুল, রাইট। আর এখানে উৎপন্ন হয়েছে কত জুল, 15 জুল। তাহলে কতটুকু লাগছে আর কতটুকু উৎপন্ন হয়েছে, এদের মধ্যে যে ডিফারেন্সটা, বেসিক্যালি এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বিক্রিয়া তাপ। ওকে, আচ্ছা, তাহলে বিক্রিয়া তাপের যদি আমরা ডেফিনেশনটা দেখতে চাই, ডেফিনেশনটা দেখার আগে চলো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ আমার কাছে এখানে একটা বিক্রিয়ক আছে এ, যার মোল সংখ্যা ধরো এ, আবার এখানে ধরো একটা বিক্রিয়ক আছে বি, এর মোল সংখ্যা ধরো বি, আর এদের দুইটা থেকে ধরা যাক সি তৈরি হচ্ছে যার মোল সংখ্যা সি, আর একটা হচ্ছে ভাই ডি তৈরি হচ্ছে যার মোল সংখ্যা সাপোজ ধরো ডি। তো এই বিক্রিয়াটা হওয়ার সময় এখানের মধ্যে বন্ধন ভাঙন ঘটছে আর বন্ধন মানে গঠন ঘটছে, ওইটার সময় যে তাপের পরিবর্তন হবে এটাকে আমরা কি বলবো, বিক্রিয়া তাপ বা এনথালপি বলবো। তো বিক্রিয়া তাপ বা এনথালপিকে আমরা ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করে থাকি। এই ডেল্টা এইচটা তোমার পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। আমরা সবাই জানি এই ডেল্টা এইচটা পজিটিভও হইতে পারে, আবার এই ডেল্টা এইচটা নেগেটিভ হইতে পারে। এই ডেল্টা এইচটা যদি পজিটিভ হয় তাহলে আসলে বোঝায় টোটাল যে নেট বিক্রিয়া যেটা আছে, এটা আমার কোন ধরনের বিক্রিয়া হবে, তাপহারী বিক্রিয়া হবে, তাপ হারাই ফেলতেছে আলটিমেটলি। আর টোটাল ডেল্টা এইচটা যদি নেগেটিভ হয় তাহলে বুঝে নিতে হবে এটা কোন ধরনের বিক্রিয়া হবে, তাপ উৎপাদী বিক্রিয়া হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো এখানে। আচ্ছা, তাহলে যদি আমরা এখন লিখতে চাই, যদি এটা সংজ্ঞা বা ডেফিনেশন লিখতে চাই, তাহলে আমরা ডেফিনেশন হিসেবে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে কোন একটা বিক্রিয়ায় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে ও তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে। তাহলে আমরা লিখতে পারি কোনো একটি বিক্রিয়ায়, কোনো একটি বিক্রিয়ায় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তাপের পরিবর্তন ঘটে তাকে ওই বিক্রিয়ার, তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বা যেটাকে আমরা এনথালপি বলতেছি বা এনথালপি বলে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে আমাদের যেটা পড়তে হবে বিক্রিয়া তাপের পরে, প্রমাণ বিক্রিয়া তাপ। প্রমাণ বিক্রিয়া তাপ বা প্রমাণ এনথালপিও এটাকে বলে, প্রমাণ বিক্রিয়া তাপ। আচ্ছা, প্রমাণ বিক্রিয়া তাপ ভাই এটা কোনো কিছু তেমন কোনো কিছুই না, আমি তোমাকে বুঝাই বলি জিনিসটা। নর্মাল বিক্রিয়া তাপকে তো আমরা ডেল্টা এস দিয়ে প্রকাশ করি, আর প্রমাণ বিক্রিয়া তাপকে আমরা এই ডেল্টা এস লেখার পর এখানে একটা নট দিয়ে দিই, এখানে এটা জাস্ট আমরা এরকম একটা ডিগ্রির মতো একটা চিহ্ন দিয়ে দিই। ওকে, আচ্ছা, তো এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝায় তুমি যদি এই যে ধরো সাপোজ এই যে তুমি সংজ্ঞাটা লিখছো না, প্রমাণ বিক্রিয়া তাপ হবে কি জানো, জাস্ট তুমি প্রমাণ অবস্থায় যদি ক্যালকুলেশনটা করো, জাস্ট তুমি এই যে বিক্রিয়াটা সেটা যদি তুমি প্রমাণ অবস্থায় করো, তাহলে সেই তখন তুমি যে বিক্রিয়া তাপটা পাবা সেটাকে আমরা বলবো প্রমাণ বিক্রিয়া তাপ। আর প্রমাণ অবস্থা বলতে আমরা কত বুঝি, প্রমাণ অবস্থা বলতে আমরা বুঝি 298 কেলভিন তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি ডেফিনেশনটা লিখতে চাই, তাহলে আমরা লিখবো এরকম, প্রমাণ অবস্থায়, জাস্ট প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কত, 298 কেলভিন তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণ অবস্থায় কোনো বিক্রিয়ায়, কোনো বিক্রিয়ায় যে পরিমাণ, যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তাপের পরিবর্তন ঘটে তাকে প্রমাণ বিক্রিয়া তাপ বলে, তাকে প্রমাণ বিক্রিয়া তাপ বলে। ওকে, চলো আমরা এক্সাম্পল দিয়ে আসো। এক্সাম্পল যদি দিই, ধরো তুমি এখানে হাইড্রোজেন গ্যাসকে নিছো, ধরো এটার সাথে তুমি হচ্ছে যে হাফ পরিমাণ অক্সিজেন গ্যাসের বিক্রিয়া করাচ্ছ, তাহলে পরে এখান থেকে তুমি কি পাচ্ছ, পানি পাচ্ছ 1 লিটার, মানে সরি লিটার এককে প্রকাশিত পানি, পানি যেটা পাচ্ছ ওটা ধরো লিকুইড। হ্যাঁ,
তাহলে এটা যদি তুমি প্রমাণ অবস্থায় করো, অর্থাৎ 298 কেলভিন তাপমাত্রা এবং এক অ্যাটমসফিয়ার চাপে যদি এই বিক্রিয়াটা সম্পন্ন করো, তখন ডেল্টা এইচ নটের ভ্যালু কত হয়? -285.85 কিলোজুল পার মোল। সো এখানে ভ্যালুগুলো মুখস্থ রাখা লাগবে না, জাস্ট আমি তোমাকে একটা এক্সাম্পল স্বরূপ একটা বিক্রিয়া দিলাম যে এই বিক্রিয়াটাকে তুমি প্রমাণ অবস্থায় করছো। আর প্রমাণ অবস্থায় করার জন্য আমি এখানে এনথালপিটাকে ডেল্টা এইচ নট দিয়ে বোঝাচ্ছি, এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে টোটাল যে নেট বিক্রিয়া, এটা হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া, আর এটার জন্য আমার 1 মোলের জন্য এত কিলোজুল করে তোমার শক্তি পরিবর্তন ঘটছে। ওকে, এটাই বোঝানো হচ্ছে এখানে। আশা করি এটা বুঝতে পারছো ভাই। আচ্ছা, এইবার আমাদের একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করতে হবে। তো তোমরা হয়তো অনেকেই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পড়ছো, যেটা সেকেন্ড ইয়ারের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার। আর যদি নাও পড়ো তারপরে কোনো সমস্যা নেই, আমি জিনিসটা বুঝাই দিচ্ছি, আসো। কিন্তু এখানে আমরা হালকা পাতলা বুঝবো, আর যখন আমরা থার্মোডাইনামিক্স পড়বো না তখন আমরা ডিটেলসে বুঝবো। হ্যাঁ, তা না আমাদের প্রথমে যে জিনিসটা একটু বোঝা লাগবে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা আমাদের একটু বোঝা লাগবে, হালকা পাতলা, বেশি কিছু না, হালকা পাতলা বোঝা লাগবে। আচ্ছা, তো প্রথমে যেটা হয় এখানের মধ্যে, সাপোজ তুমি চিন্তা করে দেখো যে সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। এটা যেমন সিস্টেম কি হতে পারে? সিস্টেম একটা সিলিন্ডার হইতে পারে, সিস্টেম কোন একটা যন্ত্র হইতে পারে। ধরা যাক এটা হচ্ছে আমার এটা কি বলতো, একটা সিস্টেম। এখন এই সিস্টেমের মধ্যে আমি তোমার হচ্ছে কি করলাম, কিছু পরিমাণ তাপ ইনপুট দিলাম, হিট ইনপুট দিলাম। ধরা যাক আমি সিস্টেমটার মধ্যে ডিকিউ পরিমাণ কি করলাম, তাপকে আমরা ইনপুট দিলাম। ওকে, মানে তাপকে আমি প্রবেশ করালাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, সিস্টেমটার মধ্যে তাহলে আমি ডিকিউ পরিমাণ এখানে তাপ প্রবেশ করাইছি। এখন এই সিস্টেমটার মধ্যে অনেকগুলো কণা আছে। প্রথমে একটা তুমি জিনিস এভাবে চিন্তা করে দেখো যে সাপোজ ধরো তুমি একটা সিস্টেম, বা ধরো যে কোনো একটা ধরো সিস্টেম কি হইতে পারে, সিলিন্ডার হইতে পারে বা মোটর হইতে পারে, যে কোনো একটা যন্ত্র হইতে পারে। তুমি চিন্তা করো এভাবে, প্রথমে ধরো একটা যন্ত্র আছে, যন্ত্রটাতে ধরো তুমি 100 জুল তাপ হচ্ছে সাপ্লাই করছো। কি হবে এখানে? এখানে 20 জুল তাপ কিন্তু খরচ হবে আগে ওই সিস্টেমটাকে চালু করতে, বা ওই সিস্টেমের যে কণাগুলো আছে সেগুলোকে তোমার হচ্ছে অ্যাক্টিভেট করতে কিন্তু আগে ব্যবহৃত হবে। আর বাকি 80 জুল দিয়ে সিস্টেমটা তোমার কি করবে, কার্য সম্পাদন করবে, রাইট? তার মানে তুমি যতটুকু তাপ এখানে দিবা তার একটা নির্দিষ্ট অংশ সিস্টেম কর্তৃক শোষিত হবে, যেটাকে আমরা ডিউ বলবো, যেটাকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলবো, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। আর বাকি এনার্জি দিয়ে সে কি করবে বলতো, কাজ করবে। অর্থাৎ বাকি এনার্জি দিয়ে সে এখানে কাজ করতেছে। তাহলে যদি আমি এখানে ডিকিউ পরিচয় লিখতে চাই, তাহলে এখানে আমি বলতে পারি ডিকিউ মানে হচ্ছে আমার ইনপুট হিট অথবা প্রয়োগকৃত তাপ অথবা তাপের পরিবর্তন, অথবা প্রয়োগকৃত তাপ আমরা বলতে পারি, প্রয়োগকৃত তাপ। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা ডিইউ বলতে পারি, ডিউর পরিচয় হচ্ছে যে সিস্টেম কর্তৃক শোষিত তাপ অথবা তোমার হচ্ছে যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। আমরা বলতে পারি সিস্টেম কর্তৃক, এগুলো সবগুলো কিন্তু আমরা ডিটেলসে পড়বো কোথায়, তাপগতিবিদ্যায়। শোষিত তাপ অথবা সিস্টেম কর্তৃক শোষিত তাপ অথবা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, অথবা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। আর ডিডাব্লিউ মানে কি? সিস্টেম কর্তৃক কৃত কাজ, সিস্টেম কর্তৃক কৃত কাজ। তাহলে এখানে দেখো তো আমি কি করছি, আমি এখানে ডিকিউ পরিমাণ তাপ ইনপুট দিছিলাম, রাইট? আমি এখানে কি করছি বলতো, ডিকিউ পরিমাণ তাপকে হচ্ছে আমি এখানে ইনপুট দিছি, তার একটা অংশ সিস্টেম কর্তৃক শোষিত হয়েছে, বাকিটুকু দিয়ে কাজ করছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সমীকরণটা? আমি লিখতে পারি ডিকিউ যতটুকু দিছি তার একটা অংশ শোষিত হয়েছে আর বাকিটুকু দিয়ে কাজ করছে। এটা আমরা লিখতে পারি না যারা জিনিসটা এখানে? আমরা লিখতে পারি যে তাহলে কি, যতটুকু পরিমাণ তাপের পরিবর্তন হয়েছে বা তাপ আমি দিছি তার একটা নির্দিষ্ট অংশ শোষিত হয়েছে আর বাকিটুকু দিয়ে কাজ করছে। ওকে, তো তোমরা যখন তাপ গতিবিদ্যা পড়বা তখন দেখবা যে এই ডিডাব্লিউ ইকুয়ালস টু কত লেখা যায়, পিডিভি। পি হচ্ছে চাপ আর ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। আমরা যখন তাপ গতিবিদ্যা পড়বো তখন আমরা দেখবো যে তখন হচ্ছে যে আমরা কি দেখবো, পি ডিডাব্লিউ মানে কত বলো তো, পিডিভি। তাহলে আমরা এখানে লিখে দিই জিনিসটা পাশে একটু করে, সেটা হচ্ছে ভাই নোট লিখবো আমরা এরকম, থার্মো
ডায়নামিক্স পড়ানোর সময় প্রমাণ করে দেয়া হবে dw ইকুয়ালস টু pdv। এটা আমরা এখন প্রমাণ করতেছি না, আমরা কোথায় পড়বো, যখন আমরা থার্মোডাইনামিক্স পড়বো তখন এটা হচ্ছে তোমাদেরকে প্রমাণ করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো ভাই, কারো এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তারপর ধরো এটাকে আমি চলো বক্স করে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর আসো। এখন তাহলে আমরা কি করতে পারি এখানে, আমরা জাস্ট তাহলে এই ডিকিউ ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে তো ডিউ পাইলাম, এই ডিডাব্লিউ এর জায়গায় তাহলে আমি এখানে পিডিভি বসা দিতে পারি। ওকে, এটা আসলে কিন্তু করাই যায়। আচ্ছা, এইবার আসো দেখো, এই ডিকিউটা কি ছিল, এই তাপের পরিবর্তন বা প্রয়োগকৃত তাপ, মানে আলটিমেটলি চেঞ্জ কতটুকু হয়েছে হিটের। দেখো তো আগে যে তাপের পরিবর্তন ঘটে এটাকে তুমি কি বলছো, ডেল্টা এইচ বা বিক্রিয়া তাপ এনথালপি বলছো। তাহলে আমরা এই ডিকিউটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি বলতো, এই ডিকিউটাকে আমরা রিপ্লেস করতে পারি তাপের পরিবর্তনটাকে এনথালপি দিয়ে বা বিক্রিয়া তাপ দিয়ে। কেন? কারণ বিক্রিয়া তাপ জিনিসটা কি ছিল বলতো, বিক্রিয়া তাপ জিনিসটা ছিল যে তাপের পরিবর্তন ঘটে। তাহলে তাপের পরিবর্তনটাকে তুমি এখানে ডিকিউ দিয়ে প্রকাশ করছিলা, সেম তাপের পরিবর্তনকে আমরা ডেল্টা এইচ বলতেছি, তাহলে তাপের পরিবর্তনের জায়গায় আমি এখানে ডেল্টা এইচ বসা দিতে পারি। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমি তাহলে ডিইউ না লিখে চলো এটাকে আমি ডেল্টা ই লিখি, আর এখানে আমরা পি ডেল্টা ভি লিখতেছি। তাহলে এখানে কি হয়েছে, এই ডি এর জায়গায় জাস্ট আমরা ডেল্টা বসাচ্ছি, ডি এর জায়গায় জাস্ট আমরা ডেল্টা বসাই দিচ্ছি, পি ডেল্টা ভি করে দিচ্ছি। ওকে, তাহলে কি করছে আমি তোমাকে একটু করে বুঝাই বলি ভাই। এই যে দেখো ডিকিউ ছিল না, ডিকিউ মানে কি ছিল আলটিমেটলি এই ইনপুট হিট বা তাপের পরিবর্তন। এখন তাপের পরিবর্তনকে আমরা কি শিখে আসছি, বিক্রিয়া তাপ। সো ডিকিউকে আমি এই জন্য ডেল্টা এস লিখে দিছি। ডিউ মানে কি ছিল, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সিমিলার ওয়েতে ডেল্টা ই মানেও কি বলতো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর এখানে জাস্ট পি ডিভি ছিল, তো জাস্ট ডি এর জায়গায় আমি ডেল্টা করে দিচ্ছি, আর কোনো কিছুই করিনি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে এইবার দেখো তো, আমরা যারা আদর্শ গ্যাস পড়ছি ওইখানের মধ্যে আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে পিভি ইজ ইকুয়াল টু আমার কি ছিল, এনআরটি ছিল। ওকে, আমার এখানে কি ছিল বলতো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ছিল। আচ্ছা, তো আমি যদি এখানে খেয়াল করে দেখো, এখানে আমি কি করতে পারতাম তোমার এখানে, এখানে যদি আমি কোনো কারণে পি ডেল্টা ভি করি, তাহলে এখানে আমার করা লাগবে ডেল্টা এন আর টি। তাহলে এখানে আমার কি করা লাগবে বলতো, ডেল্টা এন আর টি। কেন এটা করা লাগতেছে আমি তোমাকে বলি। দেখো, তুমি এখানে যখন পিভি ইজ ইকুয়াল টু এন আর টি করছো না, পি হচ্ছে চাপটাকে ধরো তুমি ফিক্স রাখছো, তাহলে এখানে ডেল্টা ভি করছো, কারণ এখানে তোমার পি ডেল্টা ভি আনতে হবে। ডেল্টা ভি মানে আয়তনের পরিবর্তন। এখানে আর হচ্ছে যে সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে আর হচ্ছে ধ্রুব ধ্রুব জিনিস। তাপমাত্রাকেও ধরো তুমি এখানে ফিক্স রাখছো, তাপমাত্রাও তোমার এখানে ধ্রুব। আর এই ডেল্টা এন এর কিন্তু একটা পরিচয় ছিল, ডেল্টা এন কি ছিল ভাই, গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, এইটা আসলে কোত্থেকে আসছে। নর্মালি আমরা সবাই তো পড়ছি কত বলতো, আমরা সবাই জানি হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কত হয় ভাই, এনআরটি হয়। কিন্তু এরপর আমরা এখান থেকে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে আমরা লিখতে পারি যে পি ইন্টু ডেল্টা ভি ইজ ইকুয়াল টু এন এর জায়গায় যখন ডেল্টা এন এবং আরটিকে আমরা ফিক্স রাখলাম। এটা আমরা কেন করছি, এটার আসলে ব্যাখ্যাটা তুমি এই চ্যাপ্টারে পাবা না, ব্যাখ্যাটা পাবা থার্মোডাইনামিক্স এর মধ্যে, ডিটেলসে পড়াবো তখন। এটা আপাতত জাস্ট একটু এটা মনে রাখো, এই চ্যাপ্টারে তোমার যদি পড়াই তাহলে লেন্দি হয়ে যাবে অনেক। হ্যাঁ, তো তুমি আপাতত এটা মনে রাখো। সেটা কি মনে রাখবা ভাই, যদি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয়, ভি এর এখানে যদি আমি ডেল্টা নিই, এন এর এখানেও কি হয়ে যাবে, ডেল্টা হবে। কেন টি এর এখানে ডেল্টা হবে না, সব আমরা পড়াবো কোথায়, থার্মোডাইনামিক্সে। সো টেনশন নেওয়ার কিছু নাই, আমরা যখন থার্মোডাইনামিক্স পড়বো তখন এই জিনিসগুলো আমরা ডিটেলসে দেখবো। ওকে, আচ্ছা, তার মানে এখন যদি আমি এখানে যদি সূত্রটা রিপ্লেস করে দিই, তাহলে এখানে আমি পাচ্ছি কত, ডেল্টা ইজ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি। তো যেখানে এইখানে তাহলে এইটা যেটা পাইলাম ভাই, এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, ম্যাথ করার জন্য এটা। হ্যাঁ, ম্যাথ করার জন্য আমি সবগুলো পরিচয় লিখে দিব ভাই, টেনশন নিও না। যেমন এখানে প্রথম কথা ডেল্টা এন, এটা তোমাদের কাছে নতুন হওয়ার কথা না, কারণ ক্যাপি গ্যাসের সময় তুমি দেখছো এটা কি ছিল, গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা।
আচ্ছা, তারপর এখানে আমরা ডেল্টা এইচ এর পরিচয় অলরেডি জানি। ডেল্টা এইচ মানে কি? বিক্রিয়া তাপ, বা যেটাকে আমরা এনথালপিও বলি। বিক্রিয়া তাপ মানে কি? বিক্রিয়ায় যে তাপের পরিবর্তন হয় সেটা। তারপর ডেল্টা ই মানে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর ডেল্টা এন মানে তো আমরা এখানে দেখলাম মাত্র। আর মানে তো আমরা জানি সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর টি মানে তোমার হচ্ছে তাপমাত্রা। টি মানে কি? টি মানে তোমার এখানে তাপমাত্রা। ওকে। আর ডেল্টা ই মানে তাহলে লিখে দিই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির, দাঁড়াও তাহলে এটাকে একটু নিচে নামাই দিই, শক্তির পরিবর্তন। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে আমাদের এই সূত্রটা একটু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমি নেক্সটে যাই। নেক্সটে চলো আমরা সূত্রটাকে নিয়ে একটু তাহলে আরেকটু করি। তাহলে আমরা এখানে পাইছি কত? ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস একটা পাইছি পি ডেল্টা ভি, আর আরেকটা আমরা ফর্মুলা পাইছি ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি। আচ্ছা, তাহলে যেই কাজটা করা হয় আমি তোমাকে বুঝাই বলি। বিক্রিয়া তাপ আছে না, যেটাকে আমরা ডেল্টা এইচ বলছি, বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ বেসিক্যালি এই বিক্রিয়া তাপটাকে আমরা আরো মানে দুইটা ভাবে আমরা হিসাব করতে পারি। বিক্রিয়া তাপটাকে আমরা কয়টা ভাবে হিসাব করতে পারি? দুইটা ভাবে। একটা হচ্ছে যে একটাকে বলা হয় তোমার স্থির চাপে বিক্রিয়া তাপ। স্থির চাপে বিক্রিয়া তাপ। আর একটাকে আমরা বলি স্থির আয়তনে বিক্রিয়া তাপ। স্থির আয়তনে বিক্রিয়া তাপ। স্থির আয়তনে বিক্রিয়া তাপ। তো স্থির আয়তনে বিক্রিয়া তাপকে আমরা কিউ ভি দিয়ে প্রকাশ করি, স্থির চাপটাকে আমরা কিউ পি দিয়ে প্রকাশ করি। তাহলে স্থির চাপে বিক্রিয়া তাপটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? দেখো তো, স্থির চাপে বিক্রিয়া তাপ এটাকে আমরা কিউ পি দিয়ে প্রকাশ করি। আর স্থির আয়তনে বিক্রিয়া তাপটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কিউ ভি দিয়ে প্রকাশ করি। স্থির চাপে বিক্রিয়া তাপ, তাহলে এটার জন্য কি থাকবে? কি এটার জন্য তোমার হচ্ছে যে চাপ যেটা আছে এটা কি থাকবে? ফিক্সড থাকবে। আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ এটার জন্য কি থাকবে? তাহলে ভিটা তোমার এখানে ফিক্সড থাকবে। তাহলে বেসিক্যালি তাহলে এখানে কি হবে দেখো, যদি এখানে ভিটা ফিক্সড হয়ে যায় তাহলে ডেল্টা ভি কত আসবে? 0 আসবে, রাইট? কারণ ডেল্টা ভি মানে কি? আয়তনের পরিবর্তন। স্থির আয়তনের জন্য তুমি তো আয়তনটাকে ফিক্স করে দিছো, তাহলে ডেল্টা ভি কত আসবে ভাই? 0 হবে। তাহলে এই জিনিসগুলোকে আমরা এখন যদি চলো প্রথমেরটাতে অ্যাপ্লাই করি, তাহলে তাহলে প্রথমটাতে আমরা যদি দেখো তো ডেল্টা এইচ ইকুয়ালস, তাহলে আমরা এখানে পাইছি কত? আমরা এখানে পাইছি ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি। তাহলে যদি আমরা স্থির চাপে যদি হিসাব করতে চাইতাম, স্থির চাপে বিক্রিয়া তাপ যেটা আছে যেটাকে আমরা ডেল্টা এইচ বলি, বিক্রিয়া তাপটাকে আমরা কত লিখছি এখানে? কিউপি। খেয়াল করে দেখো, স্থির চাপে বিক্রিয়া তাপ, তাহলে এটাকে আমরা এই স্থির চাপ মানে কি? চাপটা ফিক্স থাকবে, তাহলে বিক্রিয়া তাপ। তাহলে আমরা যখন স্থির চাপে হিসাব করব তখন আমরা ডেল্টা এইচ এর জায়গায় বিক্রিয়া তাপ, ডেল্টা এইচ দ্বারা তো আসলে বিক্রিয়া তাপ বোঝায়, তো স্থির চাপে বিক্রিয়া তাপকে আমরা কিউপি দিয়ে চিহ্নিত করছি। তাহলে খেয়াল করে দেখো, স্থির চাপে বিক্রিয়া তাপকে আমরা কিউপি দিয়ে চিহ্নিত করছি, আর স্থির আয়তনে বিক্রিয়া তাপটাকে আমরা কিউভি দিয়ে চিহ্নিত করছি। তাহলে আমি যখন স্থির চাপে হিসাব করবো তাহলে ডেল্টা এইচ এর জায়গায় তাহলে আমি কিউবি বসাই দিতে পারি। আর ইকুয়াল তাহলে আমরা এখানে পাচ্ছি কত? ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি। আর স্থির আয়তনে যদি আমরা হিসাব করি, স্থির আয়তনে, স্থির আয়তনে বিক্রিয়া তাপ, তাহলে স্থির আয়তনে বিক্রিয়া তাপ তার মানে বিক্রিয়া তাপ ডেল্টা এইচ, এটার জায়গায় তাহলে আমি কত বসাই দিব? কিউভি। তাহলে যখন আমি স্থির আয়তনে বের করব তখন আসলে বেসিক্যালি আমরা কি করে ফেলি? এটাকে কিউভি করে দিই। তাহলে আমি তোমাকে আরেকবার বুঝাই বলি, যখন তুমি স্থির চাপে বিক্রিয়া তাপ হিসাব করবা তখন তুমি স্থির চাপ থাকলে ডেল্টা এইচ এর জায়গায় কিউভি বসাবা, স্থির আয়তন হিসাব করলে ডেল্টা এইচ এর জায়গায় কিউভি বসাবা। তাহলে এখানে কত আসবে? ডেল্টা ই প্লাস পি ইন্টু 0। কেন? কারণ স্থির আয়তনে ডেল্টা ভিটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। ওকে, তাহলে এখানে পাচ্ছ কত? শুধুমাত্র কিউভি ইকুয়ালস টু ডেল্টা ই। আর এখানে পাচ্ছ করো দেখো, এই যে ডেল্টা এইচ কেও তুমি এখানে ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি পাইছো, আবার কিউপির ভ্যালুটাও এটা আসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? ডেল্টা এইচ। তাহলে এখান থেকে আমরা দুইটা ইম্পর্টেন্ট কনক্লুশন পাইলাম। কি কি কনক্লুশন পাইলাম? সেটা হচ্ছে যে বেসিক্যালি ডেল্টা এইচ যেটা আছে এইটা আর কিউপি এদের মধ্যে কোনো তফাৎ নাই, অর্থাৎ
কিউপি মানে কি ছিল? স্থির চাপে বিক্রিয়া তাপ। আর ডেল্টা এইচ কে আমরা শুধুমাত্র জানতাম বিক্রিয়া তাপ হিসেবে। আসলে বিক্রিয়া তাপ যেই কথা, তাহলে স্থির চাপে বিক্রিয়া তাপ তো সেম কথা। ঠিক আছে, তার দোনোটার জন্য দেখো আমরা এখানে সেম ভ্যালু পাচ্ছি। আরেকটা আমরা ইম্পর্টেন্ট কনক্লুশন কি পাইছি, এই যে ডেল্টা ই যেটা আছে, এটা আসলে কার সমান? স্থির আয়তনে বিক্রিয়া তাপের সমান। ওকে, কিউভির সমান। তাইলে এই যে দেখো প্রথম যে সমীকরণটা আমরা এখানে পাইছি, এই ডেল্টা এইচ এর জায়গায় তাহলে আমি কত বসে দিতে পারি? কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা ই এর জায়গায় কিউভি, পি ইন্টু ডেল্টা ভি। আর আমি যদি আবার নিচেরটাতে বসাই, কিউপি ইকুয়ালস টু কিউভি প্লাস ডেল্টা এন আর টি। তাহলে তোমাকে তো আসলে সব শিখতে হবে না, কোন কোন সূত্র শিখতে হবে আমরা আগেই দেখাই দিয়েছিলাম, যে এই সূত্রগুলো শিখতে হবে উপরের দুইটা। এটা মাস্ট বি তোমার মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। ওকে, দেন তোমাকে এই চারটা জিনিস একটু মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। তাহলে চলো আমি জিনিসগুলো তোমাকে ক্লিয়ার করে দিই, কোনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে এখানে। তাহলে ফার্স্টে দেখো, এই যে ডেল্টা এইচ, যেটাকে আমরা এনথালপি বা বিক্রিয়া তাপ বলতেছি, এটা মানে হচ্ছে যে এই তোমার এখানে ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। আর ডেল্টা এইচ মানে পি ডেল্টা ভি এর জায়গায় ডেল্টা এন আর টি বসাইছি আমরা এখানে। আর স্থির চাপে বিক্রিয়া তাপটা আসলে ডেল্টা এইচ এর সমান হয়, আর স্থির আয়তনে বিক্রিয়া তাপটা তোমার এখানে ডেল্টা ই এর সমান হয়। এই ভ্যালুগুলোকে আমরা রিপ্লেস করে এই দুটো সূত্র আমরা এখানে পাইছি। ওকে, আশা করি এটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এখন দেখো, এখন এখানে ফার্স্ট সমীকরণটা দেখো তো, আমরা ডেল্টা এইচ মানে কি পাইছি? ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি পাইছি না? তাহলে যদি আমি ডেল্টাগুলো উঠাই দিতাম, তাহলে আমি এখানে কি পাইতাম? এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি পাইতাম। তার মানে আমি যদি কোনো কারণে সবাই উভয় পক্ষ থেকে ডেল্টাটাকে যদি উঠাই দিতাম, তাহলে উভয় পক্ষ থেকে ডেল্টাকে উঠে দিলে আমি এখানে কি পাবো? বাম পাশে পাবো এইচ, এখানে পাবো ই, এখানে পাবো পিভি। তাহলে এইটা হচ্ছে যে তোমার শুধুমাত্র এনথালপির সমীকরণ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে এনথালপির সমীকরণ। শুধুমাত্র এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে যে ভাই, এটা হচ্ছে আমার এনথালপির সমীকরণ। আর উপরেরটা, এটা হচ্ছে ডেল্টা এইচ, তাহলে এটাকে আমরা কি বলবো? এনথালপির পরিবর্তনের সমীকরণ। ওকে, এই যে উপরেরটাকে তাহলে আমরা বলবো এনথালপির পরিবর্তনের সমীকরণ। তাহলে এই জিনিসগুলোকে একটু নিচে নামাই, তাহলে আমরা এইটাকে লিখে দিব তখন, এই উপরের সমীকরণটাকে তাকে বলবো তাহলে এনথালপির পরিবর্তনের সমীকরণ। ওকে, যেহেতু ডেল্টা এইচ আছে এই জন্য ডেল্টা এইচ তো আসলে পার্থক্য বা পরিবর্তনকে বোঝায়। তাহলে আরেকবার বলি, যদি আমাকে এনথালপির সমীকরণ লিখতে পারো, তখন আমরা তাহলে লিখবো এইচ ইজ ইকুয়াল টু ই প্লাস পিভি, যেখানে এইচ মানে হচ্ছে বিক্রিয়া তাপ, ই মানে তোমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, পি মানে সিস্টেমের চাপ, এবং ভি মানে সিস্টেমের আয়তন। আর এনথালপির পরিবর্তনের সমীকরণ লিখতে বললে আমরা এটা লিখবো। তাহলে আমাদের জন্য আসলে আমি স্টার মার্কস করে দিই, এগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল গুলোর জন্য এই লালগুলো বেশি ইম্পর্টেন্ট। সবুজটা থেকে আসলে ম্যাথ তেমন একটা আমি কখনো দেখি নাই। আচ্ছা, তাহলে এখন আমাকে যদি কেউ এনথালপির সংজ্ঞা লিখতে বলে, তাহলে আমি কি লিখতে পারবো? এনথালপির সংজ্ঞাটি কি লিখতে পারবো? কোন একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং সিস্টেমের চাপ ও আয়তনের গুণফলকে আমরা, অথবা আমরা এভাবে বলতে পারি, এই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলের সাথে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে সমষ্টি করা হলে বা বীজগণিতীয় সমষ্টি হচ্ছে তোমার এনথালপির সমান, যাকে আমরা এনথালপি বলতে পারি। ওকে, দেখি এখানে কোথাও জায়গা আছে কিনা। এখানে জায়গা আছে, তাহলে আমি চলো ডেফিনেশনটা লিখে দিই এখানে। শুধুমাত্র এনথালপির ডেফিনেশনটা লিখে আসো, এনথালপি। তাহলে এটা ডেফিনেশন বা সংজ্ঞা কি হবে ভাই? এটা সংজ্ঞা আমরা লিখবো, কোন সিস্টেমের চাপ ও আয়তনের গুণফলের সাথে চাপ ও আয়তনের গুণফলের সাথে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যোগ করলে যা পাওয়া যায়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যোগ করলে যা পাওয়া যায়, যোগ করলে যা পাওয়া যায় তাকে সিস্টেমের এনথালপি বলে। সিস্টেমের এনথালপি বলে।
অর্থাৎ আমরা এনথালপির সমীকরণ এইচ ইকুয়ালস টু পাইছিলাম ই প্লাস পিভি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখানে চলো এটাকে আমরা সবুজ বক্স করে দিই এখানে। ওকে ভাই, তাহলে চলো আমরা এরপরে আগাই। আমরা চলো একটা ম্যাথ দেখি, তাহলে আসো এনথালপি রিলেটেড। আসো আমরা তাহলে এই ম্যাথটা দেখি। এখানে আমাকে দেখো বলছে কি, আমার এখানে বলা হচ্ছে যে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও এত কিলো প্যাসকেল চাপে 1 মোল মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে এত এত এবং এত কিলোজুল তাপ উৎপন্ন করে। বিক্রিয়াটি স্থির আয়তনে করলে তাপের পরিবর্তন কি হবে? বিক্রিয়াটিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? তাহলে চলো এটাকে আমরা করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল এখানে দেখো তো আমার কি দেওয়া আছে। টেম্পারেচার দেওয়া আছে কত ডিগ্রি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যদি এটাকে কেলভিনে নিয়ে যাই তাহলে 298 কেলভিন আসবে। চাপটা দেওয়া আছে কত? 101.325 কিলো প্যাসকেল। তাহলে চাপ দেওয়া হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। তাহলে এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিতে পারি, আসবে কত? 1 atm, রাইট। তারপর আমাকে বলছে কি যে আমি যদি মিথেনকে, মানে আমি যদি এই মিথেনকে এক মোল মিথেনকে যদি অক্সিজেনের উপস্থিতি দহন করি, তাহলে মিথেনকে নাও, অক্সিজেনের উপস্থিতিতে দহন করো। তাহলে অক্সিজেনের উপস্থিতি দহন করলে কি আসে, কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। এবং বলছে কি যে এত কিলোজুল তাপ উৎপন্ন করে। তাহলে ডেল্টা এইচ ইকুয়ালস টু বাবা কত, যেহেতু তাপ উৎপন্ন করতেছে তার মানে তাপ উৎপাদী, তাহলে ডেল্টা এইচ ইকুয়ালস টু -801.8 কিলোজুল তাপ উৎপন্ন করবে। ওকে, আমি যদি সমতা করতে চাই তাহলে এটা 2 মোল হবে। তারপর বাকিটুকু তো ঠিক আছে আশা করি, হ্যাঁ সবগুলো গ্যাসীয় হবে, রাইট। সবগুলো তোমার এখানে কি হবে? গ্যাসীয় হবে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই সবাই। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা মিস্টেক করে ফেলছি। কি মিস্টেক বলো তো? আমার এখানে দেখো বলছে কি কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় তৈরি হচ্ছে, H2O কিন্তু লিকুইড তৈরি হবে, রাইট। সো এই যে এটাকে গ্যাসীয় হবে না, এটা কিন্তু কি হবে বলতো? এটা লিকুইড হবে। আচ্ছা, এটা এখানে তোমার কি হবে ভাই? লিকুইড হবে, হ্যাঁ। তার মানে এই 1 মোল মিথেনকে অক্সিজেনের উপস্থিতি দহন করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস, পানি লিকুইড, আর হচ্ছে 801.8 কিলোজুল তাপ উৎপন্ন করছে। আচ্ছা, এখানে অক্সিজেন দেখো তো ডান পাশে কয়টা? 4টা। তাহলে এখানে কিন্তু তোমার এটা 2 দেওয়া লাগবে। তাহলে এখন তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে বিক্রিয়াটা যদি তুমি স্থির আয়তনে করতা তাহলে তাপের কি পরিবর্তন হইতো। তার মানে কিউভি জানতে চাইছে তোমাকে। তার মানে জানতে চাইছে তোমাকে কিউভি কত হবে স্থির আয়তনে করলে। তো আমরা সবাই জানি কিউভি মানে কত? ডেল্টা ই। এই যে দেখো একটু আগে শিখে আসছি কিউভি মানে কত? ডেল্টা ই। তাহলে আমি যদি কোনো কারণে ডেল্টা ইটা বের করতে পারি তাহলে সেটাই কার সমান হবে? কিউবির সমান হবে। আর এরপর আমাকে জিজ্ঞেস করছে বিক্রিয়াটিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, অর্থাৎ ডেল্টা ই জিজ্ঞেস করছে। তার মানে ঘুরাই ফেরাই দোনোটা জিনিসই জিজ্ঞেস করছে। মানে তোমাকে স্থির আয়তনে করলে তাপের পরিবর্তন কত হবে মানে কিউবি জানতে চাইছে, আবার তোমাকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানতে চাইছে মানে ডেল্টা ই জানতে চাইছে। তার মানে একটা যদি বের করতে পারি তাহলেই তো হবে, দোনোটাই তো ইকুয়াল, রাইট। তাহলে এখানে দেখো তো আমরা ফর্মুলা কি শিখে আসছি ভাই? ডেল্টা এইচ ইকুয়ালস টু, আমরা যদি একটু ফর্মুলার দিকে তাকাই, আমরা শিখে আসছি ডেল্টা এইচ ইকুয়ালস টু তোমার এখানে ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি। কোত্থেকে শিখছি ভাই? এই যে দেখো এখানে এই যে ফর্মুলাটা, নিচের ফর্মুলাটা দেখো, এই যে এটা শিখছি। আচ্ছা, তাহলে এখানে ডেল্টা এন কত হবে ভাই? ডেল্টা এন মানে কি ছিল? গ্যাসীয় উৎপাদের মূল সংখ্যা। এখন এখানে গ্যাসীয় উৎপাদ আছে কয়টা? একটা। এবং এটার মূল সংখ্যা কত? এখানে 1 মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মূল সংখ্যা, এটা আছে 1 মোল। তারপরে এইটা এখানে কত? পানি আর অক্সিজেন আছে 2 মোল। তার মানে 1 থেকে 3 গেলে -2 থাকে, রাইট। তাহলে এখানে ডেল্টা এন তোমার এখানে -2 হবে, ডেল্টা ই বের করতে হবে। তাহলে ডেল্টা ইটাকে ওই সাইডে নিয়ে যাও। তাহলে আমার এখানে আসবে কত? ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এন আর টি আসবে। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেট করি ডেল্টা ই ইকুয়ালস টু ডেল্টা এইচ, ডেল্টা এইচ এখানে কত? -801.8 কিলো জুলে আছে কিন্তু, হ্যাঁ এটা একটু লক্ষ্য রাখো, কিলো জুলে আছে। তারপর এখানে দেখো ডেল্টা এন, ডেল্টা এন এখানে কত আসবে? ডেল্টা এন এখানে আসবে তোমার এখানে -2। ওকে, আচ্ছা এইবার তুমি এখানে আর কত বসাবা? এখানে তুমি এখানে আর কত বসাবা? যেমন দেখো এখানে কিলো জুলে দেওয়া আছে না, তাহলে আর এর আমরা ভ্যালু কত জানি ভাই? আর এর আমরা ভ্যালু জানি হচ্ছে তোমার এখানে দেখো, আর এর আমরা যদি ভ্যালুটা বসাতে চাই, আর এর ভ্যালু আমরা জানি 8.314 জুল পার কেলভিন মোল ইনভার্স 1, রাইট। কিন্তু খেয়াল করে দেখো ভাই এখানে, এখানে কিন্তু তোমার এখানে কি করতে হবে বলো তো? এখানে এই যে এটা কিন্তু জুলে দেওয়া আছে। সো তুমি এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে তুমি যোগ বিয়োগ করতেছো না ডেল্টাজের সাথে। তো যোগ বিয়োগের সময় কি হয়? এককগুলোকে সেম হইতে হয়। যেমন 5 মিটার থেকে তুমি 10 মিটার বিয়োগ করতে পারবা, কিন্তু 5 মিটার থেকে কখনো তুমি 5 ফুট বিয়োগ করতে পারবা না। তোমাকে ফুটটাকে কোথায় নিয়ে আসতে হবে? আগে মিটারে, অথবা মিটারটাকে ফুটে নিয়ে যেতে হবে। তাহলে যেহেতু এখানে আমরা যোগ বিয়োগ করতেছি,
ডেল্টা এন তো আমার এখানে -2 আছে, আর এখানে 8.314 এটা জুলে আছে, সো এটাকে আমার কোথায় নিতে হবে, কিলো জুলে নিতে হবে, কিন্তু আগেরটাকে আমি কিলো জুলে বসাইছি। তাহলে এখানে আমরা কি করবো কি 8.314 ইন্টু 10⁻³ করে কিলো জুলে নিলাম। আর টেম্পারেচার আমার এখানে কত দেওয়া 298, তো আমি এখানে 298 দিলাম। তাহলে এবার যদি আমরা ডেল্টা ইটা ক্যালকুলেট করি তাহলে আমার এখানে ডেল্টা ইটা চলে আসবে। ওকে, তাহলে যদি আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে আমাদের এখানে, এই -801.8, তারপর এটা প্লাস হয়ে যাবে 2 ইন্টু 8.314 10⁻³ ইন্টু 298। সো এটা আমার কাছে আসছে -796.844 -796.844,856 কিলো জুল। তাহলে এটা হচ্ছে তোমার কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে এই যে রেজাল্টটা আসছে এটা তোমার কি ভাই, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এবং এটাই হচ্ছে তোমার কার সমান, কিউভি এর সমান, রাইট। তাহলে এটাই তোমার কিসের সমান, কিউভি এর সমান। তার মানে আমরা এখানে লিখতে পারি এই যে কিউভি মানে হচ্ছে আমার এত, এখানে নিয়ে তাহলে আমি কিউভি মানে কিউভি এটা ইকুয়ালস টু এত। ওকে, আশা করি এটা বুঝতে পারছো আনসারটা। সেই এই ধরনের অঙ্ক তোমার হচ্ছে পরীক্ষায় আসলে তেমন একটা বেশি আসে না, তারপরে তুমি একটু প্র্যাকটিস করে রাখলা। আশা করি এই ম্যাথটা তোমরা এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটের টপিকটার নাম হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ। এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, কারণ এইটা থেকে হচ্ছে অনেক বেশি কোয়েশ্চেন আসে আর কি এগুলা থেকে। সো তোমার আসলে এগুলো একটু বুঝে বুঝে পড়া লাগবে। সো চলো আমরা তাহলে বুঝে বুঝে পড়ার ট্রাই করি। তা আমরা হচ্ছে যে বিভিন্ন মানে বিক্রিয়া তাপ তো আমরা অলরেডি পড়ে আসছি, মানে ওই যে তোমার বিক্রিয়া তাপ কি ছিল, যে একটা বিক্রিয়ার মধ্যে যেই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে আমরা বিক্রিয়া তাপ বলছি। আমরা এখন বিভিন্ন ধরনের তোমার হচ্ছে বিক্রিয়া তাপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিক্রিয়া তাপের আরেকটা নাম কি ছিল, এনথালপি ছিল। তাহলে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ বা এনথালপি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আছে হচ্ছে আমাদের ভাই গলন এনথালপি। এটা নিয়ে আমাদের কি পড়া লাগবে, দেখো ভাই, গলন এনথালপি নাম শুনে আমরা বুঝতে পারতেছি গলন এনথালপি জিনিসটা হচ্ছে যে মানে গলায় ফেলা। অর্থাৎ তুমি যদি চা বলে 1 মোল কঠিন পদার্থকে যদি তরল পদার্থে কনভার্ট করো, তখন তোমার যে তাপের প্রয়োজন হবে সেটাকে আমরা কি বলতে পারি, গলন এনথালপি বলি। তাহলে চলো আগে আমি ডেফিনেশনটা লিখে দিই, পরে আমি বুঝাই দিচ্ছি। আমরা এখানে লিখবো 1 মোল কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করতে তরল পদার্থে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গলন এনথালপি বলে। তাহলে গলন এনথালপি জিনিসটা কি, 1 মোল কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গলন এনথালপি বলে। তাহলে যদি আমি এক্সাম্পল দেখতে চাই, তাহলে সাপোজ ধরো আমি একটা বরফের টুকরা নিলাম, অর্থাৎ H2O সলিড অবস্থা নিলাম। ওকে, এটা হচ্ছে একটা বরফ। এখন একটা তুমি জিনিস দেখো, এখানে আমরা বলতেছি কি এই বরফটাকে গলায়ে কোথায় কনভার্ট করতে, পানিতে কনভার্ট করতে, মানে তরলে কনভার্ট করতে। অর্থাৎ তুমি এখানে এটাকে পানিতে কনভার্ট করতেছো। একটা জিনিস দেখো, বরফ কিন্তু অটোমেটিক্যালি গলবে না, বাইরে থেকে তোমাকে তাকে কি দেওয়া লাগবে বলতো, তাপ দেওয়া লাগবে। অর্থাৎ তোমার এটাকে কিন্তু বাইরে থেকে তুমি যদি তাপ না দাও, পরিপার্শ্ব থেকে তুমি যদি তাপ না দাও, তাহলে কিন্তু এটা বরফ কখনোই পানিতে গলবে না। তার মানে বরফকে কি করা লাগতেছে, বাইরে থেকে তাপ দেওয়া লাগতেছে। দেন হচ্ছে তোমার বরফটা গলে তোমার এখানে পানিতে কনভার্ট হচ্ছে। এই জন্য এখানে বলেছে যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে ডেল্টা এইচ, আমাকে একটু করে বলতে পারবা এই ডেল্টা এইচটা এটা কি তাপ উৎপাদী হবে নাকি তাপ হারি হবে? একটা জিনিস দেখো, বরফ কিন্তু পানিতে, যে বরফ থেকে যখন পানি কনভার্ট হচ্ছে, নিচ থেকে কিন্তু কোনো তাপ উৎপন্ন হচ্ছে না। উল্টা তোমার কি করা লাগতেছে, ওই বরফটাকে পানিতে কনভার্ট করতে বাইরে থেকে তাপ দেওয়া লাগতেছে। তাহলে এখানে বাইরে থেকে এনার্জি খরচ হচ্ছে, তাহলে এটা কিন্তু তাপ হারি হবে। ওকে, এটা লক্ষ্য রাখিও। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখা যায় এটা +6 কিলোজুল/মোল হয়। ওকে, তার মানে আমরা এখানে নোট ডাউন করতে পারি কি, যে গলন এনথালপি যেটা আছে এটা কিন্তু একটা, এখানের মধ্যে কি সংঘটিত হয়, তাপহারী প্রক্রিয়া সংঘটিত হয়। তাহলে এখান থেকে আমরা নোট করতে পারি গলন এনথালপিতে এই যে তোমার ডেল্টা এস যেটা আছে এটা কি হয়, পজিটিভ হয়,
অর্থাৎ তাপহারী প্রক্রিয়া ঘটে। ওকে, এটা আমরা এখানে বলতে পারি। আচ্ছা, এরপরে গড়ন এনথালপির সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। গড়ন এনথালপি থেকে বন্ধনের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন কি হয় এখানে, আয়নিক যাদের মধ্যে বন্ধন থাকে ওই আয়নিক বন্ধনের গড়ন এনথালপির মান অনেক বেশি হয়, কিন্তু সমযোজী বন্ধনের গড়ন এনথালপির মান অনেক কম হয়। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা এখান থেকে শিখে রাখবো সেটা কি, যে আমরা লিখতে পারি এখানে গলন এনথালপি থেকে বন্ধনের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। বন্ধনের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো এখানে এটা একটা অনেক ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। করে তোমাকে বলবে যে নিচের কোন এনথালপি থেকে বন্ধনের প্রকৃতি সম্পর্কে ধারণা পাও, তুমি তখন বলবা গড়ন এনথালপি। যেমন কি ধারণা আমরা পাই, যদি আমার কাছে এটা আয়নিক বন্ধন হয় তাহলে আয়নিক বন্ধনের গড়ন এনথালপির মান কি হবে, অনেক বেশি হবে। আয়নিক বন্ধনের গলন এনথালপির মান অনেক বেশি হবে। আর দেখো, যদি তোমার সমযোজী বন্ধন হয় তাহলে এইটার গলন এনথালপির মান অনেক কম হবে। এনথালপির মান অনেক কম হবে। যেমন দেখো, পানির ক্ষেত্রে কিসে মানটা কিন্তু অনেক কম, মাত্র 6 কিলোজুল পার মোল। কারণ পানিটা কি একটা সমযোজী, পানির মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। কিন্তু তুমি যদি আরেকটা এক্সাম্পল দেখতা, সাপোজ ধরো তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিছো, লবণের ধরো সলিড অবস্থায় আছে। এখন এই লবণটাকে ধরো তুমি পানিতে মানে গলায় ফেলবা, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের লিকুইড অবস্থায় নিয়ে যাবা, তাহলে দেখা যাবে এটাতে নিতে তোমার ডেল্টা এইচটা অনেক বেশি লাগতেছে। সেটা হয় প্রায় 43 কিলোজুল পার মোল। এগুলো তোমার মুখস্থ করা লাগবে না, জাস্ট এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি আমি। ওকে, তাহলে এখানে দেখো, এখানে কিন্তু ডেল্টা এইচটা অনেক বেশি লাগছে। তাহলে যেখানে ডেল্টা এইচ অনেক বেশি থাকবে সেটা বুঝে যাবো সেটা কি তাহলে সেখানে আমাদের কি ধরনের বন্ধন আছে। সেখানে আমাদের তোমার হচ্ছে যে ভাই এই তোমার আয়নিক বন্ধন আছে। ওকে, আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই সবাই। তাহলে এখানে আমরা এইভাবে তোমার হচ্ছে যে ভাই এই যে এনথালপির ভ্যালু দেখে আমরা আসলে বেসিক্যালি ডিটারমাইন করতে পারি যে আমার এখানে আয়নিক বন্ধন আছে নাকি সমযোজী বন্ধন আছে। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আছে আমাদের হচ্ছে ভাই বাষ্পীকরণ এনথালপি। বোঝাই যাচ্ছে বাষ্পীকরণ এনথালপি কি হবে, যে কি হবে ভাই, 1 মোল তরল পদার্থ থেকে তুমি যদি বাষ্পে কনভার্ট করো, তখন বাষ্পে কনভার্ট করতে যে তাপের প্রয়োজন হবে সেটাকে আমরা বলবো বাষ্পীকরণ এনথালপি। তাহলে আমরা এখানে লিখবো এরকম, যে তোমার 1 মোল তরল পদার্থকে 1 মোল তরল পদার্থকে তোমার কি করতে, বাষ্পে পরিণত করলে বা বাষ্পে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বাষ্পীকরণ এনথালপি বলে। ওকে, তাহলে 1 মোল তরল পদার্থকে তোমার কি করতে হবে, বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো বাষ্পীকরণ এনথালপি। বা এখানে তাপের প্রয়োজন কেন হবে, কারণ পানিতে আর অটোমেটিক্যালি তোমার তরল থেকে বাষ্পে কনভার্ট হবে না। তো তরল থেকে বাষ্পে কনভার্ট করতে হলে মাস্ট বি তোমার এখানে কি দেওয়া লাগবে, হিট দেওয়া লাগবে। এই জন্য তোমার তাপ দেওয়া লাগবে। অর্থাৎ তুমি ধরো এখানে লিকুইডকে নিছো, যেটা লিকুইড অবস্থায় আছে, এটা পানি। এখন এটা তো আর অটোমেটিক্যালি বাষ্পে কনভার্ট হবে না, তোমার কি করা লাগবে, এখানে হিট দেওয়া লাগবে যদি তুমি এটাকে বাষ্পে কনভার্ট করতে চাও, অর্থাৎ H2O গ্যাস। তখন কি হবে, এখানে H2O গ্যাস অথবা H2O ভ্যাপার বলতে পারো। বাষ্প, তাহলে আমরা এখানে ভ্যাপার বলি। তার মানে এখানে হচ্ছে যে এই বাষ্পে কনভার্ট করছে এটা, তো এটার জন্য ডেল্টা এইচটা কি আসবে, মাস্ট বি পজিটিভ আসবে। এটা হয় কত, 40.7
কিলোজুল পার মোলের মতো। এই ভ্যালুগুলো মুখস্থ রাখার দরকার নেই ভাই। তার মানে এখানে দেখো, এই বাষ্পীকরণ করার সময় কিন্তু তোমার এখানে বাইরে থেকে তাপ দেওয়া লাগছে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে বাষ্পীকরণ এনথালপি এখানের মধ্যেও কি করছে, তাপ হারি প্রক্রিয়া। তাহলে আমরা এখান থেকে শিখতে পারি বাষ্পীকরণ এনথালপি এটার মধ্যে তাহলে কি করছে ভাই, তাপ হারি প্রক্রিয়া করছে। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি ভাই। আচ্ছা, এরপর আসো ঊর্ধ্বপাতন এনথালপি। নাম শুনে বুঝতে পারতেছি ভাই, ঊর্ধ্বপাতন জিনিসটা কি, এক মোল কঠিন পদার্থকে তুমি যদি সরাসরি আসলে গ্যাসীয় অবস্থায় কনভার্ট করো তাহলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তাকে আমরা ঊর্ধ্বপাতন এনথালপি বলবো। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি এক মোল কঠিন পদার্থকে সরাসরি এক মোল গ্যাসীয় অবস্থায় পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঊর্ধ্বপাতন এনথালপি বলে। আচ্ছা, তো যদি আমরা এটার এক্সাম্পল দেখতে চাই, সাপোজ ধরো আমার কাছে পটাশিয়াম আছে, এটা সলিড অবস্থায় আছে। এখন এই পটাশিয়ামের সলিড অবস্থা থেকে ডাইরেক্ট আমি কোথায় কনভার্ট করবো, বাষ্পে কনভার্ট করবো বা গ্যাসীয়তে কনভার্ট করবো, পটাশিয়ামের গ্যাসীয় অবস্থা। তাহলে এটার জন্য যে ডেল্টা এইচ, এটা হবে +90 কিলোজুল পার মোল। অর্থাৎ তাহলে তখন যে তাপের প্রয়োজন হবে সেটাকে আমরা বলবো কি বলতো, এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন এনথালপি। আর এটা নিশ্চয়ই তোমার হচ্ছে যে ভাই কি হওয়া উচিত বলতো, এটা তাপহারী হওয়া উচিত। কেন? কারণ কঠিন থেকে বাষ্পতে সরাসরি কনভার্ট হবে না, তোমাকেও নিশ্চয়ই তাপ দিতে হবে। এখানে একটা জিনিস আসলে দেখো, এখান থেকে আসলে ব্যাপারটা এখানে যেটা হয়, সাপোজ ধরো তুমি একটা কঠিন পদার্থ নিছো, তুমি এটাকে গ্যাসে কনভার্ট করবা। আসলে সরাসরি কিন্তু গ্যাসে কনভার্ট হয় না, প্রথমে কঠিন থেকে কোথায় কনভার্ট হয়, তরলে কনভার্ট হয়। কিন্তু তরল অবস্থাটা আসলে অনেক ক্ষণস্থায়ী হয় বলে ওই তরল অবস্থাটা আমাদের চোখে ধরা পড়ে না। ওই জন্য কি হয়, আমাদের চোখে সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অবস্থাটাই ধরা পড়ে। ওকে, এই জন্য আসলে বেসিক্যালি আমরা এখানে লিখতে পারি যে তোমার হচ্ছে যে ভাই ঊর্ধ্বপাতন এনথালপি যেটা আছে, আমরা জন্য আসলে বেসিক্যালি লিখতে পারি ঊর্ধ্বপাতন এনথালপি যেটা আছে, এটা আসলে দুইটা জিনিসের যোগফল। একটা হচ্ছে ভাই তোমার গড়ন এনথালপি, প্রথমে গড়াইতে হয়েছে মানে আগে কঠিন থেকে তরলে কনভার্ট হয়েছে, পরে তরল থেকে বাষ্পে কনভার্ট হয়েছে, তার মানে বাষ্পীকরণ এনথালপির যোগফলের সমান। অর্থাৎ তার আমরা এখানে বলতে পারি যে আসলে নর্মালি বাস্তবে যে কোনো কিছুই সরাসরি কঠিন থেকে আসলে তরল মানে গ্যাসে কনভার্ট হয় না, আগে আসলে তরলে কনভার্ট হয়। কিন্তু তরল অবস্থাটা এতটাই ক্ষণস্থায়ী থাকে যে যেটাকে তুমি আসলে বুঝতে পারো না, এই জন্য আমরা সরাসরি তখন বলি যে সরাসরি সলিড অবস্থা থেকে মানে কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় কনভার্ট হয়েছে। তাহলে এখানে প্রথমে কি হচ্ছে, ঊর্ধ্বপাতনের সময় আগে তোমার কিন্তু গলতেছে, মানে তরল আগে কঠিন থেকে কিন্তু তরলা যাবে, দেন তরল থেকে বাষ্প হবে। তাহলে দুটো সমষ্টিকে আমরা একসাথে কি বলতে পারি, ঊর্ধ্বপাতন এনথালপি। সো আমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারি। এইখান থেকে মাঝে মাঝে এমসিকিউ জিজ্ঞেস করে যে ঊর্ধ্বপাতন এনথালপি এত হইলে বাষ্পীকরণ যদি এত হয় তাহলে এটা কত হবে। তাহলে এটা একটু ফর্মুলা, তখন আমরা এটা মনে রাখবো। ওকে, তো এটাকে তাহলে আমি বক্স করে দিই। হ্যাঁ, এটা তাহলে আমরা একটু মনে রাখবো। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছি ভাই, এবং কারো কোনো এখানে সমস্যা নাই। তাহলে এখানে আরেকটা জিনিস, যেহেতু এটা পজিটিভ তারা মাস্ট বি কি হবে, এটা তাপ হারি। আচ্ছা, সো আজকে হচ্ছে আর পড়াবো না, আমি হচ্ছে নেক্সট দিন হচ্ছে এখান থেকে পড়া থেকে কন্টিনিউ করবো। আজকে লেকচারটা তোমার যদি ভালো লাগে তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।